হ্যালো স্টুডেন্টস অফ ক্লাস 12 স্থির তড়িৎ ইউনিটের সেকেন্ড চ্যাপ্টার অর্থাৎ তড়িৎ ক্ষেত্র আমরা আলোচনা করছি বিগত 9টা ভিডিওর মাধ্যমে। তো এই ভিডিও অর্থাৎ এটা 10th ভিডিও। তো এই ভিডিওতে আমরা একটা খুব ইম্পর্টেন্ট টপিক এইচএস পরীক্ষার জন্য আলোচনা করব। অবশ্য এইচএস পরীক্ষার দৃষ্টিকোণে বলতে গেলে আমরা যে উপাদানটা এখন পড়ব এই ভিডিওতে অর্থাৎ গাউসের উপপাদ্য, বিবৃতি এবং তার প্রুফ অর্থাৎ প্রমাণ। তো প্রমাণ কিন্তু সাধারণত এইচএস পরীক্ষাতে অতটা ইম্পর্টেন্ট নয়, এখন অবধি সেরকম কিন্তু বিগত বছরগুলোতে সেরকম প্রশ্ন আসেনি। কিন্তু গাউসের উপপাদ্যের বিবৃতি, তার গাণিতিক রূপ, সেখান থেকে কিছু নিউমেরিক্যালস প্রচুর আসে পরীক্ষায়। আর সবচেয়ে বেশি যেটা আসে সেটা হচ্ছে আমরা নেক্সট ভিডিওতে পড়বো, সেটা হচ্ছে পেজ নাম্বার 49 এবং পেজ নাম্বার 50। অর্থাৎ নেক্সট দুটো ভিডিওতে যেটা আমরা পড়বো সেটা হচ্ছে গাউসের উপপাদ্যের যে প্রয়োগগুলো রয়েছে পরীক্ষাতে, এইচএস পরীক্ষাতে কিংবা টেস্ট পরীক্ষাতে সবচেয়ে বেশি সেইগুলোই আসে এবং সেখান থেকে নিউমেরিক্যালসও হয়। তো এই ভিডিওতে আমরা যেটা সীমাবদ্ধ থাকবে আমাদের আলোচনা সেটা হচ্ছে গাউসের উপপাদ্য, স্টেটমেন্ট কিংবা বিবৃতি এবং তার প্রমাণ। তো প্রথমেই বলি, বিজ্ঞানী গাউসের উপপাদ্য দুভাবে বলা যেতে পারে। একটা হচ্ছে কোনো বদ্ধতল, তার অভ্যন্তরে আধান রয়েছে, এটা একটা। আরেকটা হচ্ছে বদ্ধতল তো আছে কিন্তু আধান বদ্ধতলের অভ্যন্তরে নেই, বাইরে আছে, অর্থাৎ ক্লোজ সারফেসের বাইরে আছে। তো দুই ক্ষেত্রেই আমরা এই গাউসের উপপাদ্য বলতে পারবো। তো সবচেয়ে সহজভাবে বলি প্রথমটা, যেটা হচ্ছে আমি জেনে শুনেই এরকম একটা অসম আকৃতির নিচ্ছি, কোনো সিমেট্রিক্যাল শেপ নিচ্ছি না। সিমেট্রিক্যাল হলে একটা স্পেশাল কেস হয়ে যায়, একটা জেনারেল কেস করার জন্য জেনে শুনেই এরকম একটা অসম আকৃতি নিচ্ছি, অর্থাৎ ইররেগুলার শেপের নিচ্ছি। তো এই যে শেপের নিলাম, তো এইখানে আমরা আধান সাপোজ এই ও বিন্দুতে একটা প্লাস কিউ আধান রেখেছি। তো প্লাস কিউ রাখতে হওয়ার কোনো মানে নেই, মাইনাস কিউ রাখা যেতে পারে, সে যেরকমই হোক আধান রাখা যাবে। আর একটাই আধান থাকবে সেরকম কোনো রেস্ট্রিকশন নেই, যত সংখ্যক আধান থাকতে পারে সবগুলো জাস্ট, যেহেতু স্কেলার রাশি, জাস্ট অ্যালজেব্রিক সাম কিংবা আমাদের বীজগণিতিক যোগফল করলেই হবে। তো আমি সবার বোঝানোর জন্য কিউ বললাম। তাহলে একটা বদ্ধতলের মধ্যে যে আধান থাকবে, তাহলে একটা বদ্ধতলের মধ্য দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স, এটাই হচ্ছে গাউসের উপপাদ্যের বিবৃতি। কোন বদ্ধতলের মধ্য দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স সমান অভ্যন্তরে কিংবা বদ্ধতলে থাকা মোট আধান, যেটা আমরা এই ক্ষেত্রে কিউ ধরেছি, তার 1/ε গুণ। অর্থাৎ তড়িৎ ফ্লাক্স হচ্ছে এইটা, কিউ এর 1/ε গুণ, অর্থাৎ ইন শর্ট শুধুমাত্র q/ε। এবারে যদি শূন্য মাধ্যম হয় কি বাই মাধ্যম, তখন এপসিলন জায়গায় ε0 লিখবো। আর এপসিলন এখানে বোঝাচ্ছে যে মাধ্যম, সেই মাধ্যমে তড়িৎ ভেদ্যতা। তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের এই গাউসের উপপাদ্যের বিবৃতি। তো তোমাদের বিবৃতি পরীক্ষা আসতে পারে, 48 নম্বর পেজ রয়েছে। কিন্তু আমি আবার বলবো, আমি একটা মাত্র আধান ধরেছি জাস্ট বোঝানো সিম্পলিসিটির জন্য, কিন্তু তোমরা লেখার সময় বলতে হবে যে বদ্ধতলের অভ্যন্তরে থাকা মোট আধানের 1/ε গুণ। এবারে চলে আসা যাক, এই যে সূত্র আমরা বলছি কিংবা একটা সূত্র বলা ভুল, একটা থিওরেম বলছি অর্থাৎ উপপাদ্য। তো এই উপপাদ্যটা আমরা কিভাবে প্রমাণ করব, সেই প্রমাণটা নিয়ে আলোচনা আমরা এই ভিডিওতে করব। তো সবচেয়ে প্রথমে বলি, তো এটা একটা বদ্ধতল রয়েছে। তো এই বদ্ধতলে আমরা প্রমাণ করার জন্য আমরা একটা সহজ টেকনিক নিচ্ছি, সেটা হচ্ছে এইখানে আমরা একটা ডিএস ক্ষেত্রফল ধরলাম। সে যেখানে কিছু ধরা যেতে পারে, এখানে ধরতে কোনো মানে নেই। এবার সেই ডিএস ক্ষেত্রফল এই বিন্দুতে একটা শঙ্কু কিংবা একটা কোণ সৃষ্টি করবে। তোমরা স্কেল নিয়ে করতে পারো। এই যে সৃষ্টি করছে, তো এই কোণটাকে আমরা ডি ওমেগা বলছি। অর্থাৎ আমরা এটাকে বলছি কি না, যে ঘনকোণটা সৃষ্টি করছে সেটাই হচ্ছে সলিড অ্যাঙ্গেল আমরা বলি, সেটাই হচ্ছে ডি ওমেগা। এবার স্বাভাবিকভাবে আমি যদি একে জয়েন করি আর এই বিন্দুর নাম যদি আমি পি দিই, তাহলে বুঝতেই পারছো এইখানে এটা হবে ই এর অভিমুখ। আর সাপোজ আমার ডিএস যে ভেক্টর এই বরাবর অ্যাকচুয়ালি এন ক্যাপটা রয়েছে, অর্থাৎ অবিলম্ব ভেক্টর, একক ভেক্টরের অভিমুখও। তো এইখানে এদের মধ্যবর্তী কোণ যদি আমি থিটা ধরি, সে জরুরি না থিটা কোণ থাকবে, সে জিরো থাকতে পারে, আমি ইন জেনারেল ধরার জন্য থিটা ধরলাম। তো এইখানে
এই ক্ষেত্রফলটা আমরা ds ধরেছি। তোমরা এমনিও জানো ds যেটা থাকে সেটা যে তল থাকছে তার সাপেক্ষে অবিলম্ব বরাবর। তো এরকম যদি হয় আর এই O থেকে P আমরা ধরলাম r, তো স্বাভাবিকভাবে এই যে আধান রয়েছে যেটা আমি প্লাস q বলেছি, তাহলে প্লাস q আধানের জন্য, তাহলে প্লাস q আধানের জন্য p বিন্দুতে, যেহেতু p বিন্দুতে বের করছি, ক্ষেত্র প্রাবল্য কত হবে না আমরা কুলম্বের সূত্র প্রয়োগ করে পেয়েছিলাম। সেই ক্ষেত্র প্রাবল্য ছিল E q by 4 pi epsilon r square। এটা হচ্ছে সেই ক্ষেত্র প্রাবল্য। এবারে এই যে ক্ষেত্র প্রাবল্যটা আমি লিখলাম, এখান থেকে আমরা খুব সহজে এই ds এর জন্য যে তড়িৎ ফ্লাক্স, অর্থাৎ এই ds ক্ষেত্রের মধ্য দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্সটা কত হবে না সেই তড়িৎ ফ্লাক্সটা হবে, অর্থাৎ ds ক্ষেত্রের মধ্য দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স কত, E ডট ds, এটাই হওয়ার কথা। আমরা যেহেতু শুধুমাত্র ds এর জন্য বের করছি, তো এটাকে চাইলে আমরা নামও দিতে পারি d phi। তো d phi equals to E dot ds হচ্ছে, আমরা জানি এই E dot ds মানেই হচ্ছে ডট গুণফল, যেহেতু E ds cos থিটা। এবার দেখো এই E ds cos থিটার জায়গায় E এর মান রয়েছে, তো q by 4 pi epsilon r square into ds cos theta। এবার দেখো একে যদি একটু সাজিয়ে নিই, অর্থাৎ q by 4 pi epsilon আর ds cos theta by r square। এই ds cos theta by r square অ্যাকচুয়ালি কি তোমরা ভালো করে জানো, এটা কি না এইটাই হচ্ছে সলিড অ্যাঙ্গেল কিংবা ঘনকোণ, যেটা আমরা লাস্ট ভিডিওতে আলোচনা করলাম। তাহলে আমরা সমগ্র তলের মধ্য দিয়ে অতিক্রান্ত ফ্লাক্স যদি বের করা হয়, তাহলে স্বাভাবিকভাবে এটা কি লিখবো, যেহেতু বদ্ধ তল এজন্য ক্লোজ ইন্টিগ্রাল দিলাম। তাহলে এইটা অর্থাৎ E ds cos থিটা সমাকলন করতে হবে, অবশ্যই সেটা বদ্ধ সমাকল হবে। তো এখানে দেখতে পাচ্ছি ধ্রুবক পদগুলোকে যদি আমি বাইরে নিয়ে যাই, অর্থাৎ q by 4 pi epsilon আর এটা d ওমেগা। তো d ওমেগার মান কত না আমরা আগের ভিডিওতে দেখেছি যে যে কোনো বদ্ধ তল তার মধ্যে থাকা যে কোনো বিন্দুতে তল কত কোণ সৃষ্টি করে, অবশ্য ঘনকোণের কথা বলছি, অর্থাৎ সলিড অ্যাঙ্গেলের কথা বলছি, সেটা ছিল 4 পাই। তাহলে q বাই 4 পাই এপসিলন ইনটু 4 পাই, তাহলে 4 পাই কেটে গেলে পড়ে থাকছে শুধুমাত্র q বাই এপসিলন। তাহলে সূত্রের শুরুতে যেটা আমি বলেছিলাম সেটা একটু প্রমাণিত হলো। এই ক্ষেত্রে মাথায় রাখতে হবে গাউসের উপপাদ্য কিন্তু প্রযোজ্য হচ্ছে ধনাত্মক ঋণাত্মক উভয় প্রকারের আধানের জন্য। আবার শুধুমাত্র যে একটা আধানের জন্য আমরা করেছি বলে নয়, আমি ভিডিওর শুরুতেই বলেছিলাম যত সংখ্যক আধান থাকুক কোনো সমস্যা নেই, সব ঋণাত্মক থাকুক তাতেও অসুবিধা নেই, সব ধনাত্মক থাকুক তাতেও অসুবিধা নেই, ইভেন 5টা ধনাত্মক হয়তো 50টা ঋণাত্মক, তাতেও তোমরা ভেক্টর যোগফল না করে, কারণ স্কেলার রাশি আধান পর পর যোগ করবে, ধরো প্লাস কিউ তারপর হচ্ছে মাইনাস 2q হতেই পারে, তারপরে যোগফল যা বেরোবে সেটাই হচ্ছে বাই এপসিলন করলে সেটাই হবে আলটিমেট রেজাল্ট। আমি একটা উদাহরণ দিচ্ছি, সাপোজ প্রথমে q1 টা পজিটিভ, q2 টা নেগেটিভ, q3 টা নেগেটিভ, আবার q4 টা পজিটিভ। তো এই ক্ষেত্রে ফ্লাক্সটা যেটা হবে সবগুলোকে যোগ করলাম, যোগ করলে মাইনাস সাইনটা তো থাকছেই, এইটা বাই এপসিলন, তো কোনো সমস্যাই নেই। ইভেন এইখানে যদি আরো আধান থাকতো তাহলে প্রত্যেকের জন্য তড়িৎ ক্ষেত্র প্রাবল্য এরকম চেঞ্জ হবে, অর্থাৎ একজনের জন্য E1 একজনের জন্য E2 ডট 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 হবে, তাহলে এটা হবে, তখন আবার এখানে এরকমই আসবে, তাহলে এইটাকে আমাদের আবার বদ্ধ সমাকলন করতে হবে, তখনও কিন্তু রেজাল্টের কোনো পরিবর্তন হবে না। তার কারণ একটাই বলি, এই যে E1 E2 E3 যতই এরকম আসুক না কেন, আলটিমেটলি ডান দিকেও কিন্তু এরকমই থাকবে, q1 plus q2 plus q3 ডট ডট qn বাই এপসিলন। তাহলে দেখো গাউসের উপপাদ্যটা কিন্তু অ্যাজ ইট ইজ
জিনিস প্রযোজ্য হচ্ছে। তোমরা বইতেও দেখতে পারো 48 নম্বর পেজে যেটা নিচের দিকে করা রয়েছে সে এরকমই রয়েছে। সেই ক্ষেত্রে শুধু একটা জিনিস রয়েছে, এই ক্ষেত্রে একটা বড় কিউ লেখা আছে। বড় কিউ ইন্ডিকেট করছে যে বড় কিউটা হচ্ছে ছোট যতগুলো কিউ ছিল তাদের সমষ্টি। তো জরুরি নয় প্রত্যেকটা ধনাত্মক আধান হবে, আমি বারবার বলছি অঙ্ক করার সময় এটা কাজে লাগবে, ঋণাত্মক হতে পারে। ইভেন এটাও হতে পারে যে আমরা বলছি বদ্ধ রয়েছে সেই ক্ষেত্রে মান পাচ্ছি, কিন্তু এরকম হলো একটা তড়িৎ দ্বিমেরু আছে সাপোজ, আর কেউ নেই ভেতরে, তাহলে একটা মাইনাস কিউ একটা প্লাস কিউ, সেই ক্ষেত্রে যোগফল কিন্তু শূন্য হয়ে যাচ্ছে। তার মানে সেই ক্ষেত্রে আধান থেকেও তড়িৎ ফ্লাক্স কিন্তু শূন্য হয়ে যেতে পারে, যেহেতু যোগফলটা শূন্য হয়ে গেছে। এরকম হতে পারে 5 জোড়া তড়িৎ দ্বিমেরু এখানে রয়েছে, তো প্রত্যেকের ক্ষেত্রে তো নেট আধান তো শূন্য, সেই ক্ষেত্রে কিন্তু কন্ট্রিবিউশন কোনো কিছুই থাকবে না। তো অঙ্ক দেখে প্রশ্ন ভালো করে পড়ে প্রশ্ন বুঝে সেভাবে প্রয়োগ করবে। তো এই তো গেল আমাদের বদ্ধ তলের ক্ষেত্রে। কিন্তু বদ্ধ তলের ক্ষেত্রে সূত্র অবশ্যই খাটে, কিন্তু এটা বদ্ধ তলের অভ্যন্তরে ছিল আধান। এরকম অনেক ঘটনা তোমরা থাকবে যেখানে আধানটা ভেতরে নেই। অর্থাৎ আমি বলতে চাইছি সেই ক্ষেত্রে কি হবে না, যেরকম আমরা এখানে করেছি এইটা থাকবে না, তখন হয়ে যাবে কি না, তখন তোমরা দেখতে পাবে, আমি এই দিকটা করছি তাহলে কম্পেয়ারটা করতে পারবে। সেই ক্ষেত্রে কি হবে না, তল থাকলো কিন্তু আধান বাইরে আছে। এবার আধান একটা বাইরে থাকার জন্য এইখানে একটা প্লাস কিউ আধান আছে, আর বিন্দু নাম দিলাম আমি ও। তো এবার দেখো এইখান থেকে আমরা এখানে একটা ক্ষেত্রফল, এখানে একটা ক্ষেত্র, দুটো ক্ষেত্র পাচ্ছি এই বদ্ধ তলে। তো এইখানে ধরো এই বিন্দুকে কেন্দ্র করে যদি আমরা এখানে, তোমরা স্কেলিং করতে পারো তাহলে জিনিসটা আরো বেটার হবে। দেখো এইখানে একটা আর এইখানে একটা, এর নাম দিলাম আমরা ds1, এর নাম দিলাম ds2। তো এখান থেকে আমরা যদি ড্র করি তাহলে স্বাভাবিকভাবে এটা e1, কারণ হচ্ছে এইখানে ক্ষেত্রফল আলাদা, আধান একই হতে পারে, তো ডিসটেন্সটা আমরা যে ধরবো ক্ষেত্রফল যেহেতু আলাদা সেই জন্য ভ্যালুটা চেঞ্জ হবে। তো এইবারে এইখানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য আমরা ধরলাম e1, তো এইখানে ডিসটেন্স আলাদা, তো স্বাভাবিকভাবে সেটা e2 ধরলাম। তো তোমরা বইতে দেখবে এরকম দুটো ডায়াগ্রাম রয়েছে, তো স্বাভাবিক এইখানে যদি আমি এটা p নাম দিই আর এটাকে যদি আমি q নাম দিই, তো স্বাভাবিক একটা ডিসটেন্স যদি আমি এরকম ধরি OP1, সেটাকে আমরা লিখবো তখন R1, আর OQ তখন সেটাকে লিখবো R2। তো স্বাভাবিকভাবে এই ক্ষেত্রে আমি ds বরাবর যদি উপাংশ নিই তাহলে এটা ds1 এর অভিমুখ হবে তার অবিলম্ব, এটা ds2 এর অবিলম্ব হবে। তার মানে এই বরাবর একটা অবিলম্ব উপাংশ পাবো, নরমাল উপাংশ cos θ1, যেহেতু অ্যাঙ্গেল আলাদা, এটা θ2, এই জন্য এটাকে আমরা তখন বলবো e2 cos θ2। এবার জরুরি নয় যে θ1 θ2 90 ডিগ্রি হবে, কি 80 ডিগ্রি হবে, কি 60 ডিগ্রি হবে, জিরো হতে পারে। তো কত মান আমরা জানি না, পার্টিকুলার যেহেতু কোনো তল ধরা হয়নি, জেনারেলাইজ করছি, ওই জন্য θ1 θ2 একটা জেনারেল ভ্যালু নিলাম। এবারে যে অঙ্কটা যেরকম থাকবে মান বসে যাবে। এইবারে এটা দেখো বাইরে বদ্ধ আধানটা রয়েছে, একটাই আধান ধরেছি, অসংখ্য থাকলে কোনো অসুবিধা নেই, কারণ যতই ধরবে অসংখ্য এরকম দুটো করে তল সবসময় পাবে। তো আলটিমেট আমরা প্রমাণ করে দেখাবো যে এদের ক্ষেত্রে তড়িৎ ফ্লাক্স, যেটা আমরা একটু আগে দেখলাম q/ε, সেই তড়িৎ ফ্লাক্সের কোনো কন্ট্রিবিউশন কিন্তু পাবো না। অর্থাৎ নেট তড়িৎ ফ্লাক্স ফাই যেটা, সেটা কিন্তু দেখবো শূন্য হয়ে যাচ্ছে। কিন্তু শুধু বললে তো হবে না, প্রমাণ করে দেখাতে হবে। এই জন্য আমরা p বিন্দুতে আর q বিন্দুতে, যেটা তোমরা বইতে দেখতে পাবে দুটো রয়েছে আর কি, p বিন্দুতে আর q বিন্দুতে, অর্থাৎ p বিন্দুতে যে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স দুটো রয়েছে আর কি। p বিন্দুতে মানে কি, সেটা হচ্ছে ds1 ক্ষেত্রে, কারণ ক্ষেত্রফল দিয়ে বোঝাতে হবে যেহেতু আমরা ফ্লাক্সের কথা বলছি, তো ds1 ক্ষেত্রে মধ্য দিয়ে তড়িৎ ফ্লাক্স কত। দেখো যখন আমি ds1 এর কথা ভাববো, তখন দেখো
তড়িৎ প্রবাহের অভিমুখটা কি হচ্ছে না বাইরে থেকে ভেতরের দিকে হচ্ছে, ঠিক আছে। আর যখন E2 এর কথা বলবো অর্থাৎ DS2 তখন দেখো বাইরের দিকে হচ্ছে, তাহলে এই ক্ষেত্রে অন্তর্মুখী হচ্ছে, এক ক্ষেত্রে বহির্মুখী হচ্ছে। সেই জন্য দেখবে DS1 এর জন্য যখন বের করা হয়েছে বইতে একটা মাইনাস চিহ্ন তোমরা দেখতে পাবে, অর্থাৎ এইখানে আসবে E1 cos θ1 DS1, ঠিক আছে। একই ভাবে যদি আমরা DS2 ক্ষেত্রের মধ্য দিয়ে বের করি তো এর ক্ষেত্রে তো বুঝতেই পারছো বহির্মুখী, ওই জন্য কত আসবে তড়িৎ ফ্লাক্স যেটা আমরা পাবো, সেই তড়িৎ ফ্লাক্সের মানটা হবে অবশ্যই ধনাত্মক, যেহেতু বহির্মুখী এই মানটা আমরা পেলাম। এই যে আমরা মানটা পাবো, তো ব্যাপার হচ্ছে কি আমাদেরকে তো মোট তড়িৎ ফ্লাক্সটা বের করতে হবে, যেটা আমাদের এখানে লেখা রয়েছে, দেখবে মোট যেটা বের করা আছে, অর্থাৎ DS1 ও DS2 মধ্য দিয়ে মোট তড়িৎ ফ্লাক্স আর টোটালটা বের করতে হবে। তাহলে মোট তড়িৎ ফ্লাক্স অর্থাৎ টোটাল যে ডিফাইন সেটা কত হবে না, সেটা হবে মাইনাস E1 cos θ1 DS1 প্লাস E2 cos θ2 DS2। তো এই যে টোটালটা আমরা পাচ্ছি, যদি আমরা এক্সপ্রেশন ওয়াইজ লিখি তাহলে কত হবে না E1 বলো E2 বলো এক্সপ্রেশন যেটা চেঞ্জ হবে সেটা কি না, এই ক্ষেত্রে আসবে আমাদের q বাই 4 পাই এপসাইলন, আর এই ক্ষেত্রে আসছে কত DS1 cos θ1 বাই r1 স্কয়ার, আর এর জন্য থাকছে q বাই 4 পাই এপসাইলন DS2 cos θ2 বাই r2 স্কয়ার। এইখানে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এইটা, কারণ এই দুটোই হচ্ছে d ওমেগা। তোমাদের মনে হতে পারে স্যার ভ্যালু হয়তো আলাদা হবে, কখনই আলাদা হবে না, এটা একটা বদ্ধক্ষেত্র, একটা বিন্দু, সে কিন্তু এখানেও যা ঘনমান সৃষ্টি করবে এখানেও তাই ঘনমান সৃষ্টি করবে। অর্থাৎ বলতে গেলে মাইনাস q বাই 4 পাই এপসাইলন ইনটু d ওমেগা প্লাস q বাই 4 পাই এপসাইলন ইনটু d ওমেগা, তাহলে ও দুটোই কেটে যাচ্ছে, শূন্য পাওয়া যাচ্ছে। তার মানে আমরা যতগুলোই আধান ধরি না কেন চারিদিকে, যত সংখ্যকই হোক, সব সময় এক জোড়া করে এরকম ক্ষেত্র পাওয়া যাবে, ক্ষেত্রফল DS1 DS2 দুটো ক্ষেত্র পাওয়া যাবে, সেখান থেকে নেট কিন্তু এরকমই শূন্য হবে, কারণ একটা ধনাত্মক ফ্লাক্স হবে একটা ঋণাত্মক ফ্লাক্স হবে, যেটা তোমরা দেখলে এখন মাইনাস প্লাস, এজন্য যোগফলটা অলওয়েজ 0 হবে। তার মানে বদ্ধ তলের বাইরে যদি আধান থাকে তাহলে তলের মধ্য দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স অলওয়েজ 0 হবে, যেটা আগের ক্ষেত্রে কি ছিল অলওয়েজ 0 ছিল না। আগের ক্ষেত্রে 0 তখনই হতো যখন বিপরীত এক জোড়া করে, অর্থাৎ একটা প্লাস একটা মাইনাস কিংবা এরকম অনেকগুলো জোড়া, কিন্তু শুধু একটা আধানের জন্য কখনই হয়, কিন্তু এইখানে অলওয়েজ 0 হচ্ছে। এটা পার্থক্যটা মাথায় রাখতে হবে, যেটা তোমাদের বইতেও দেখবে লেখা রয়েছে, বিবৃতিও দেওয়া রয়েছে। বদ্ধ তলের বাইরে এক বা একাধিক আধান থাকলে এদের জন্য বদ্ধ তলের মধ্য দিয়ে মোট তড়িৎ ফ্লাক্স শূন্য হয়। বাইরে অবস্থিত আধানের প্রকৃতি ধনাত্মক ঋণাত্মক যাই হোক, আমি শুরুতেই বলেছিলাম ধনাত্মক ধরা হোক কি ঋণাত্মক ধরা হোক কিচ্ছু যায় আসে না, ঋণাত্মক যদি ধরা হতো কোনো অসুবিধা নেই, এইখানটা প্লাস হবে তখন এটা মাইনাস হয়ে যাবে, তো আলটিমেট 0 কিন্তু হবে। আর বদ্ধ তলের মধ্যে আধান থাকলে তখনই শূন্য হবে যখন সমান ও বিপরীত আধান থাকবে, তখনই কি শূন্য হবে। দেখা গেল দুটো প্লাস 2 কুলম আর দুটো মাইনাস 2 কুলম, তখন 0 হবে। কিন্তু দুটো 2 কুলম প্লাস একটা মাইনাস 2 কুলম যোগফল হলে তো ভ্যালুটা কমে যাবে, কিন্তু 0 নয়, কিন্তু এটা একটু মাথায় রাখতে হবে। তাহলে এই হচ্ছে গাউসের উপপাদ্যের আমাদের বিবৃতি আর প্রমাণ। প্রমাণ সাধারণত পরীক্ষাতে আসলে কিন্তু করে রাখতে হবে, যে কোনো সময় এইচএসে আসতে পারে 3 মার্কসের কোশ্চেনে। প্রয়োগ বেশি আছে পরীক্ষায়, প্রয়োগগুলো আমরা নেক্সট ভিডিওতে শুরু করব। তো একটা ভিডিওতে হবে না, পেজ 49 এ আছে, পেজ 50 তে রয়েছে, আমরা দুটো পার্ট করে নেক্সট দুটো ভিডিওতে আলোচনা করব। পরের ভিডিওতে গাউসের উপপাদ্য প্রয়োগ নিয়ে আলোচনা করব। সবাই সুস্থ থাকবে, সাবধানে থাকবে, ভালো থাকবে আর পড়াশোনা ভালো করে করবে। কারো কোনো বুঝতে অসুবিধা থাকলে কমেন্ট করে জানাবেন। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। টিল দেন বাই।